আমরা তাহলে সেশনটা শুরু করি। হ্যাঁ, আমাদের জিয়াল ভাই যেটা বলছিলেন যে আমাদের আজকের টপিক হচ্ছে এন্টারপ্রেনারশিপ, মানে টেকনোলজিক্যাল এন্টারপ্রেনারশিপ প্লাস হচ্ছে সোশ্যাল বিজনেস। তো এন্টারপ্রেনারশিপ বা বেসিক এন্টারপ্রেনারশিপ বা বিজনেস যেটাই আমরা বলি, সেটা সম্বন্ধে আমাদের কি কারো কোনো আইডিয়া আছে? একদম বেসিক বা সোশ্যাল বিজনেস সম্পর্কে, যে বা দুইটা সম্পর্কে আমরা যদি সব একটু শেয়ার করি, কারোর যদি কোনো ফান্ডিংস থাকে বা কি থাকে, যে আমরা কি বুঝি এই জিনিসটা সম্পর্কে, আমাদের কি ধারণা। এনিওয়ান, মাইক অন করে বললেও হবে, চ্যাট বক্সে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ম্যাম, মানে সোশ্যাল বিজনেস দ্বারা তো হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং বোঝানো হয়, ডিজিটাল ভাবে যে আমরা মার্কেটিং করি বা বিজনেস করি সেটা বোঝানো হয়, আর এন্টারপ্রেনিয়রশিপ বলতে বুঝি না। আচ্ছা, আর কেউ? এনিওয়ান? আচ্ছা, আমাদের এই সেশন আসলে পাশ ফেলের কিছু নাই, আমরা গল্প করতে বসছি। হ্যাঁ, 1 ঘন্টা আমরা গল্প করবো, নিজেরা নিজেদের ফাইন্ডিংস গুলি, নিজেরা নিজেদের জিনিসগুলি শেয়ার করবো। তো আমরা এখানে চাইলে যে কেউ যে কোনো কিছু বলতে পারি, কোনো সমস্যা নাই। যেমন নিয়াজ যেটা মনে করেছে, নিয়াজ সেটা শেয়ার করেছে আমাদের সাথে। আর কেউ? এন্টারপ্রেনারশিপ, ক্রিয়েটিং সামথিং অন ইউর ওন ইনস্টেড অফ ওয়ার্কিং ফর সামওয়ান এলস। ঠিক আছে, থ্যাংকস মেনাস, আপনার ডেফিনেশনটাও চলে। তো মানে ওয়ার্কিং ফর সামওয়ান এলস, এইটা আসলে খুব খারাপ কিছু না। এটাকে মানে করার কিছু নাই, নেগলিজেন্স করার কিছু নাই যে আমি আরেকজনের জন্য কাজ করতেছি, আমি এন্টারপ্রেনার না। এন্টারপ্রেনারশিপ জিনিসটাকে আমরা এখন অনেক গ্লোরিফাই করি, অনেক করার চেষ্টা করি, কিন্তু আরেকজনের আন্ডারে কাজ করলে বা আরেকজনের টিমে কাজ করলেও আমরা অনেক কিছু শিখতে পারি। সে তার এক্সপিরিয়েন্সের সাথে আমাদের নলেজটা হলে সেটাও একটা কাজের জিনিস হয়। সোশ্যাল বিজনেস ফোকাস অন সোশ্যাল ডেভেলপমেন্ট ইনস্টেড অফ ম্যাক্সিমাইজিং প্রফিট। ওকে, সিয়ামের ডেফিনেশন অনেক বেশি প্রিসাইজ এবং অনেক বেশি অ্যাকুরেট। থ্যাংক ইউ সিয়াম। তো আসলে এন্টারপ্রেনারশিপ কি বা তথ্য প্রযুক্তি এন্টারপ্রেনারশিপ কি? যে মানে এমন এক এন্টারপ্রেনারশিপ বলতে আমরা এমন একটা প্রক্রিয়া বা এমন একটা বুঝি যে আমরা যেখানে হয়তো নতুন আইডিয়া বা পণ্য বা সেবা তৈরি করি বা নতুন ব্যবসা প্রতিষ্ঠানই করি, যার মাধ্যমে হয়তো আমরা প্রফিট করতেছি। প্রফিট নাও হইতে পারে, লস হইতে পারে, বিজনেসে যে সবসময় প্রফিট হবে বিষয়টা তেমন না। বাট আমাদের থাকবে, প্রফিট করার চেষ্টা করা, একটা বিজনেস দাঁড় করানো। সেইখানে টেকনোলজিক্যাল এন্টারপ্রেনারশিপ বা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড এন্টারপ্রেনারশিপ হলো এমন একটা জায়গা যেখানে আমরা টেকনোলজিকে ইউজ করে আমাদের এই বিজনেসটা দাঁড় করাবো। টেকনোলজিকে আমরা টুল হিসাবে ইউজ করব। ফেসবুক হইতে পারে। ফেসবুকে আমরা কি করি? ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা মানে অনেক আমরা সারাদিন গল্প করতেছি, ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, হাই হ্যালো করতেছি, আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, দেশের বাইরে যে থাকতেছে। তো এটা একটা টুল, যেখানে আমরা টেকনোলজিটাকে টুল হিসেবে ইউজ করতেছি আমাদের একটা। আবার ফেসবুক সেটা দিয়ে ব্যবসাও করতেছে। ফেসবুক আমাদের ডেটা আরেকজনের কাছে সেল করতেছে বা যেটাই করুক। ফেসবুক হচ্ছে একটা বিজনেস যেখানে টেকনোলজিকে ইউজ করা হয়েছে। তো এন্টারপ্রেনারশিপের মূল উপাদানগুলি কি কি? এন্টারপ্রেনারশিপের মেইন হচ্ছে যে আমরা হয়তো নতুন কোনো ডিভাইস দেখবো বা আমরা নতুন কোনো পণ্য দেখবো, সেবা দেখবো, আমরা হয়তো ঝুঁকি নিব। হ্যাঁ, আমরা রিস্ক ফ্যাক্টর থাকবে, আমরা জিনিসটা আসলে কাজ করবে কিনা। মার্ক জুকারবার্গ যখন ফেসবুক শুরু করছিল, ও নিজেও জানতো না যে ওর এই প্রোডাক্ট বা এই সলিউশন আসলে কাজ করবে কিনা। ওর ভার্সিটির একটা হিসাবে কি বলে প্রজেক্ট হিসাবে সোশ্যাল মিডিয়ার এই জিনিসটা বানাইছিল। এখন সেটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গুলোর একটা বিশ্বে। হ্যাঁ, সো এই যে টেকনোলজিকে ইউজ করে যে বিজনেসটা, এটাই হচ্ছে টেকনোলজিক্যাল এন্টারপ্রেনারশিপ। আর সোশ্যাল বিজনেসের সাথে জিনিসটা একটু বেসিক ডিফারেন্স আছে। সেটা কি? সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে আমরা সোশ্যাল ভ্যালুকে বা সোশ্যাল কোনো প্রবলেমকে সলভ করাকে বেশি প্রাধান্য দিই। সোশ্যাল কোনো একটা বিজনেস আমরা সলভ করব, আমার ফোকাস থাকবে ওই বিজনেসটা, মানে প্রবলেমটা সলভ করার সাথে আমার বিজনেস হবে, আমি প্রফিট করব, লস করব, আমার টিম থাকবে, অফিস থাকলেও থাকতে পারে, টিম থাকলেও থাকতে পারে, কিন্তু আমি যে প্রোডাক্ট বা সলিউশনটা ডিজাইন করতেছি সেইটার মাধ্যমে আমি হচ্ছে সোশ্যাল একটা প্রবলেম সলভ করব। আমার কোর ফোকাস থাকবে সোশ্যাল প্রবলেমটা সলভ করা, এইটার সাথে আমি প্রফিট করব কিংবা মানে ইনকাম করব, রেভিনিউ জেনারেট করব। প্রফিট না করব না বলে বলা উচিত রেভিনিউ জেনারেট করব। আমার টাকা আসবে, সেটা লস হইতে পারে, প্রফিট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আমরা কি ডেফিনেশন এবং ডিফারেন্স এই জিনিসটা বুঝতে পারছি?
এন্টারপ্রেনারশিপ এবং মানে পিওর এন্টারপ্রেনারশিপ আর সোশ্যাল বিজনেস বা সোশ্যাল এন্টারপ্রেনারশিপের মধ্যে যে ছোট্ট একটা পার্থক্য আছে সেটা কি আমরা বুঝতে পেরেছি? Yes, yes, ma'am, এনিওয়ান? বুঝতে পারছি। হ্যালো? Yes, ma'am, বুঝতে পারছি। এই যে আমি এতক্ষণ যে কথাগুলি বললাম সেই জিনিসগুলি আসলে এখানে এই স্লাইডটাতে বলা হয়েছে। তো এখানে কোনো পয়েন্ট যদি আপনারা একটু দেখে ফেলেন, যদি মনে হয় যে কোনো পয়েন্ট আসলে আমরা মিস করে গিয়েছি কিংবা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমরা সেই পয়েন্টটা নিয়ে ওখানে একটু আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। এই কথাগুলো অলরেডি আমি বলে দিয়েছি। কোনো পয়েন্ট আছে এখানে এই স্লাইডে যেটা আমরা আসলে বুঝতে পারছি না বা যেটা আলোচনা করলে ভালো হয়? এনিওয়ান? আমি আগেই বলেছি আসলে যে আমাদের সেশনটা নন টেকনিক্যাল সেশন। তো আমরা যদি ইন্টারাক্ট না করি জিনিসটা আরো বেশি মানে ঘুমানো টাইপ সেশনে চলে যাবে। এটা সবার জন্যই বোরিং হয়ে যাবে আসলে। আমরা চেষ্টা করি যে কিছু কোশ্চেন করার বা কিছু ইনপুট দেওয়ার, আমাদের ফাইন্যান্স গুলো শেয়ার করার, হ্যাঁ? তাহলে একটু ইন্টারাক্টিভ থাকবে। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, আমার একটা কোয়েশ্চেন আছে। জি, জি, অবশ্যই। আমি যদি কোনো একটা মানে এরকম একটা ধরেন আমার কোনো একটা প্রতিষ্ঠানে মানে লাইব্রেরি আছে কিন্তু সেটা অনলাইন কোনো প্ল্যাটফর্ম নাই, তো আমি যদি মানে সেটা একটা নাবিল, অনলাইন আপনার প্ল্যাটফর্ম বানাই। আপনার নয়েজ হচ্ছে, আমি কথা পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমার যদি একটু কাইন্ডলি বলেন। সরি। বলতেছি যে আমি একটা মানে ধরেন আমাদের কোন একটা প্রতিষ্ঠানের লাইব্রেরি নেই, মানে লাইব্রেরি আছে কিন্তু সেটা অনলাইন কোনো প্ল্যাটফর্ম নাই। এখন ম্যাম আমি যদি ওইটার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম রেডি করি, তাহলে সেটা থেকে যদি কোনো মানে রেভিনিউ জেনারেট না হয় তাহলে কি সেটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ হবে? আপনি যদি এটাকে আপনার সোশ্যাল সার্ভিস হিসাবে চিন্তা করেন যে এটা আপনি চালাইতে থাকবেন, টাকা আপনার পকেট থেকে ঢালতে থাকবেন, কোনো সমস্যা নাই, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি ডোনেশন নিতে পারবেন, সেটা দিয়ে চালাইতে চান, তাহলে আর এটা সোশ্যাল বিজনেস হবে না। কিন্তু আপনি যদি চিন্তা জি করেন যে আপনি ইনিশিয়ালি হয়তো কিছু টাকা ধার নিলেন বা আপনার কিছু ইনপুট দিলেন বা আপনার ফ্রেন্ডের কাছ থেকে কিছু নিলেন, ফ্রেন্ড ফ্যামিলির থেকে কিছু নিলেন, আপনি একটা লাইব্রেরি দাঁড় করাইলেন এবং মোটামুটি ওয়েব মানে অনলাইনেও নিয়ে আসলেন। সেখান থেকে আপনি চিন্তা করলেন যে এখন তাহলে আমি যেই টাকাগুলি ধার করেছি এইটা আমার শোধ করা দরকার, কিন্তু এখন তো আমার কোনো ইনকাম নাই, তাহলে আমি কেমনে শোধ জি করবো? তাহলে আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের লাইব্রেরি প্ল্যাটফর্মটাকে রেভিনিউ জেনারেটিং বানাবো। যখন আপনি এই চিন্তায় যাবেন এবং যখন আপনি ওইটা ইমপ্লিমেন্ট করবেন যে আপনার এখান থেকে কি কি প্রোডাক্ট সার্ভিস ইন্ট্রোডিউস করলে এখান থেকে রেভিনিউ আসবে, যেমন লাইব্রেরির চাঁদা নেয়া, অনলাইনে বই পড়তে পারা। আমি হয়তো আপনি অনলাইনে বইগুলো এমন ভাবেই করলেন যে আমি অনলাইনে পড়তে পারবো, মান্থলি আমি একটা ফি আপনাকে দিব, যে জিনিসটা আমি আপনার লাইব্রেরিতে গিয়ে হার্ড কপিটা পড়তে পারতেছিলাম সেটা আপনি অনলাইনে পড়ার ব্যবস্থা করে দিলেন, আমি আপনাকে মাসিক কিছু চাঁদাও দিলাম, তখনই কিন্তু এখান থেকে রেভিনিউ আসলো, তাই না? তখন আপনার জি এটা ম্যাম। সোশ্যাল বিজনেস হবে। এটা যদি জি আপনি ম্যাম। এক্সটেন্ড আচ্ছা। কন্টিনিউ করেন জি ম্যাম। তাহলে এটা সোশ্যাল বিজনেস হবে। ঠিক আছে? আর কেউ কোনো কোশ্চেন না হলে আমরা পরের স্লাইডে মানে এখানে যে স্লাইডটা আছে আমরা যে বলছিলাম যে একদম শুরুতে যে সোশ্যাল বিজনেস বলতে আসলে ওখানে সোশ্যাল বিজনেস আর সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে বিজনেস করি, যেমন ফেসবুকে আমরা সেল করি, হ্যাঁ, ফেসবুকের থ্রুতে অনেক এখন শপ হয়েছে, ফেসবুক বেস পেজ হয়েছে, ওগুলো যে আমরা এফ কমার্স বলি, কমার্সের একটা পার্ট। ঠিক আছে? সো সোশ্যাল বিজনেসটা ছিল আসলে ওই যে বিজনেসে যেটা বললাম যে সোশ্যাল কোনো প্রবলেম সলভ করার যে জায়গাটা, ওই জায়গাটাকে আমরা সোশ্যাল বিজনেস বলছিলাম। আর সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা যেই কাজগুলি করি সেগুলো আসলে বেসিক বিজনেসের পার্ট। সেটা ট্রেডিং বিজনেস হতে পারে, এফ কমার্স হতে পারে, ই কমার্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেখানে আমরা টেকনোলজিকে টুল হিসাবে ইউজ করতেছি। ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা হয়তো সেল করতেছি, লাইভ করতেছি বিভিন্ন এখন তো অ্যাপেক্সও সেল করে, অ্যাপেক্সও অনলাইনে জুতা সেল করে ফেসবুকের থ্রুতে, দারাজের থ্রুতে। আবার অনেক পেজ আছে যাদের হয়তো কোনো শপই নাই, ফিজিক্যাল কোনো শপ নেই, তারা ফেসবুকের থ্রুতেই বিজনেস করতেছে, একদমই ফেসবুক বেস। হ্যাঁ, তো এই যে টেকনোলজিকে ইউজ করে আমরা বিজনেস গুলি করতেছি এগুলো কিন্তু ই কমার্সের পার্ট। ঠিক আছে? তো ফিনটেক আছে যেমন বিকাশ বা নগদ, যে আমরা মোবাইল টেকনোলজিটাকে ইউজ করে মোবাইলে ট্রানজাকশন করতেছি, মানি ট্রানজাকশন করতেছি। ব্যাংক এখন আমার হাতের মধ্যে, টাকা উঠানোর জন্য বা টাকা ট্রানজাক্ট করার জন্য আমার ব্যাংকে গিয়ে লাইন দেওয়া লাগতেছে না। ঠিক আছে? তারপরে হয়তো ডিজিটাল হেলথ, আমরা ওই যে ফোনে কত ধরনের অ্যাপ ইউজ করি,
যে আমার ওজন বেড়ে গেছে, কোন ব্যায়ামটা করা দরকার, কিংবা মনের বন্ধু অ্যাপ আছে, হেলথ রিলেটেড অ্যাপ আছে। এই যে করোনার সময় আমরা প্রচুর ভিডিও কনফারেন্সিং করছি, লোকজনের কাছ থেকে হেল্প নিয়েছি এই সময় অনেক। এখন তো মোটামুটি সবার ফোনে হেলথ রিলেটেড অ্যাপ আছে, সবাই এই সার্ভিসটা দেয়। রাভা হেলথের আছে, তারপরে অন্যান্য যারা বিশেষ করে প্রাইভেট যারা আছে তারা কিন্তু প্রচুর টেলিহেলথ সাপোর্ট দেয়। ইউনাইটেড দেয়, স্কোয়ার দেয়, প্রচুর টেলিহেলথ। বিশেষ করে করোনার সময় কিন্তু এটা খুবই বুমিং ছিল। তো এই যে টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা হেলথ রিলেটেড সাপোর্টও এখন দিচ্ছি। ঠিক আছে? তো এই টেকনোলজিক্যাল এন্টারপ্রেনারশিপটা আসলে আমাদের জন্য খুব জরুরি। এবং ইন্টারেস্টিংলি এই প্রত্যেকটা সেক্টরের, বিশেষ করে এই যে হেলথ বা ফিনটেক, এই জায়গাগুলি কিন্তু আমাদের কিছু কিছু সোশ্যাল বিজনেসের মধ্যেও পড়ে। বিকাশ বিকাশ বা এই যে যে আমি টেলিহেলথের যে সাপোর্টটা বললাম, এগুলি কিন্তু আমাদের সোশ্যাল বিজনেস। আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে চিলমারি বা নীলফামারীতে যেই মানুষটা আছে তাকে একটা হেলথ রিলেটেড সাপোর্ট দেয়া আছে। তো আর ইনস্ট্যান্ট হয়তো হাসপাতালে যেতে পারতেছে না, কিন্তু সে যদি তার ফোনটা ইউজ করে আমাকে একটা কল দিতে পারে, আমি হয়তো ইনস্ট্যান্ট তাকে একটা সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে? তো এই সেক্টর গুলি কিন্তু এখন অনেক বেশি টেকনোলজিক্যাল ফোকাসড হয়ে গেছে এবং টেকনোলজি ইউজ করে অনেক বেশি ভালো ভালো কাজ হচ্ছে। তারপরে এই যে ফিনটেকে যেটা বলছিলাম, বিকাশ, নগদ, হেলথ চেকের হচ্ছে মায়া আপা, ইভেন আমাদের আইসিটি অলিম্পিয়াড আমরা যে ক্লাস করতেছি অনলাইনে এই যে প্ল্যাটফর্ম ইউজ করে, হ্যাঁ, আমরা এটা এটা হচ্ছে এডটেক রিলেটেড। যে আমরা ক্লাস করতেছি, আমরা বিভিন্ন বেসিক জিনিস নিয়ে পড়াশোনা করতেছি, একদমই টেকনিক্যাল সেশন থাকতেছে আপনাদের। ব্লক চেনের উপরে হয়তো আপনাদের সেশন ছিল, এআই এর উপরে ছিল। আবার আজকের সেশনটা যেরকম টেকনোলজি রিলেটেড কিন্তু নন টেকনিক্যাল, আমরা কোডিং বা এই ধরনের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করতেছি না, কিন্তু টেকনোলজি ওরিয়েন্টেড নিয়ে আমরা কথা বলতেছি। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কিছু, যে কোনো জায়গায় আমাদের কনফিউশন আছে? না না ম্যাম। আচ্ছা, তাসফিয়া কি শেয়ার করেছেন আমাদের সাথে চ্যাট বক্সে? আপু এটা ক্লাস ফিডব্যাকের একটা ফর্ম, এটা আসলে পরে ওরা দিলেই হবে, জমা দিলেই হবে। আচ্ছা, এটা ক্লাসের শেষে যদি আপনি শেয়ার করে দিতেন তাহলে ভালো হতো। মানে হঠাৎ করে ক্লাসের কন্টেন্টের মধ্যে চলে আসছে তো আমিও কনফিউজ এটা হয়ে গেছি। পিন করে দিছি তো এর জন্য। আচ্ছা, আপনি কন্টিনিউ ঠিক আছে, করতে পারেন। ওকে। আচ্ছা, এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন বা বুঝতে পারেনি, কিংবা কারো কোনো ফাইন্ডিংস যে এইটা সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে পড়ে কিনা বা এন্টারপ্রেনারশিপের মধ্যে পড়ে কিনা, সেরকম যদি কারো কোনো থাকে? উম, কারো কোনো কোশ্চেন হ্যাঁ, থাকলে শেয়ার করতে পারেন। না ম্যাম, আপাতত এতটুকু নিয়ে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। তো এই স্লাইডটাতে আসলে আমরা বলার চেষ্টা করেছি যে কি কি স্টেপ বেসিক্যালি ফলো করা হয়। তো এইটাই যে একদম বেদ বাক্য বা এইটাই যে একদম ই যে এই 1 2 3 4 এর বাইরে যাওয়া যাবে না, বিষয়টা তা না। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া দেয়া যে কি কি স্টেপ আপনি ফলো করতে পারেন বা আপনারা ফলো করতে পারেন আপনারা যখন কোনো উদ্যোগ নিবেন বা উদ্যোগ নিয়ে কাজ করতে চান। সেটা টেকনোলজিক্যাল হোক, নন টেকনোলজিক্যাল হোক, সোশ্যাল বিজনেস হোক বা পিওর বিজনেস হোক, যেটাই হোক, যে কোনো উদ্যোগের ক্ষেত্রে বেসিক কিছু স্টেপ আমরা ফলো করার চেষ্টা করি বা ইউজুয়ালি করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয়, যে এই জিনিসগুলি করলে মোটামুটি একটা স্টার্ট আপ বলি বা একটা এসএমই বলি, যেটাই হোক দাঁড়ায় যায়। তো এখানে যে পয়েন্টগুলি দেওয়া আছে এগুলো আমরা একটু পরে দেখি, 1 মিনিট একটু সময় নিই সবাই, যে কোনো পয়েন্ট আমরা বুঝতে পারতেছি না বা এনিথিং, আমরা একটু দেখি। কাইন্ডলি একটু আপনাদের থট গুলো একটু শেয়ার করবেন, তাহলে হয়তো দেখা গেছে যে বিধান একজনের বিধান জি রয়, বিধান রয় আছেন? পয়েন্ট 3, আচ্ছা। মেনাস বলেছেন পয়েন্ট 3টা বুঝতে পারছেন না। বিধান, আপনি কি সবগুলি পড়েছেন, বুঝতে পারছেন? বিধান কি আছেন আমাদের সাথে? জি ম্যাম, আছি। আমি একটু লেট জয়েন করছিলাম তো না, এর স্লাইডটা জন্য দেয়া আছে, অসুবিধা নেই, আপনি একটু গো থ্রু করেন। জি জি মেনাস, ধন্যবাদ। আপনার কোশ্চেনের অ্যান্সারে আসতেছি, আমরা একটু বিধানকে সময় দিই। আচ্ছা ম্যাম, 2 নম্বর পয়েন্ট, আচ্ছা, এমভিপি, ওকে। বিধান, আমরা কি সবগুলো বুঝতে পেরেছি এখানে কি বলা হয়েছে? জি ম্যাম, বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার এমভিপির ব্যাপারে আইডিয়া আছে?
জি ম্যাম। তাহলে আমাদের সাথে একটু শেয়ার করেন। পয়েন্ট 2 এমভিপি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, এটা নিয়ে সবাই কোশ্চেন করছেন যে এই পয়েন্টটা অনেকেই আমরা বুঝতে পারিনি, আমাদের সাথে আমাদের যে ফ্রেন্ডরা আছেন। আপনার কি মনে হয় এমভিপিটা কি আসলে? এটা আমার মনে হয় যে আমাদের যে কোনো একটা প্রোডাক্টের ধরতে গেলে যে উপযোগিতা, অর্থাৎ যে আমরা যেই প্রোডাক্টটা তৈরি করব বা যেই প্রোডাক্টটা ডেভেলপ করব, সেই প্রোডাক্টটা ওকে, আমাদের প্রাইসিং কিরকম হবে এবং সেটা কাস্টমারদের মানে কি বলে কতটুক কাছে আসবে। জি 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 কাছে আসবে এবং সেটা তাদের ইউজ করার ক্ষেত্রে কিরকম কমফোর্টেবল তারা, অথবা আচ্ছা, একবার ইউজ করার পর তাদের মোটামুটি একটা রিভিউ কেমন আসবে, এই বিষয়গুলা হতে পারে। ওকে। আর কেউ? ধন্যবাদ বিধান। আর কেউ? আশরাফুল, আশরাফুল আলম। হ্যালো ম্যাম, এটা মনে হয় কনসেপ্ট প্রোডাক্ট হতে পারে, কনসেপ্ট অফ দ্য প্রোডাক্ট। কনসেপ্ট প্রোডাক্ট কি বুঝিনি, শহীদুল একটু ব্যাখ্যা করেন। এই প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে প্রোডাক্ট তৈরি করে ফিডব্যাক নেওয়া। আচ্ছা, ম্যাস পিপলের কাছে দেওয়ার আগে আমি অল্প কিছু মানুষের সাথে শেয়ার করে দেখার চেষ্টা করা যে জিনিসটা কাজ করতেছে কিনা, তাই কি শহীদুল? আপনি কি এটা বলার চেষ্টা করেছেন? জি জি। ওকে, আপনার অ্যান্সারটা মোর অ্যাকুরেট। মিনিমাল ভায়াবল প্রোডাক্ট আসলে ওইটা। কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন, বোধহয় মিস করে আসসালামু দিয়েছি। আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। না, ওই যে বলেন। এমভিপি এর ব্যাপারে বলছিলাম যে আমি জি যতটুকু জি জি বুঝি এমভিপি সাধারণত জি। হচ্ছে যে যতটুকু মানে সর্বনিম্ন ফিচার দিয়ে যেটা বাজারের অন্যান্য এক্সিস্টিং গুলোর সাথে তুলনা করা যায়, সেই ফিচারটা যে সর্বনিম্ন এই কয়েকটা ফিচার দিয়ে সবগুলা ফিচারকে যাচাই করে মানে প্রোডাক্টটাকে আদৌ বাজারজাত করা যাবে কিনা, ওটা হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। একটু এক্সাম্পল দিয়ে বুঝাবেন আমাদেরকে? আপনার যেমন ডেফিনিশন হয়েছে, কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বুঝতে চাচ্ছি। আচ্ছা, যেমন হচ্ছে যদি আমি আম, দারাজের কথা বলি, দারাজ আমাদেরকে যা যা ফিচার দিচ্ছে, আমি যদি এখন দারাজের মতো একটা সফটওয়্যার মানে একটা ওয়েবসাইট বা একটা ই কমার্স প্ল্যাটফর্ম বানাতে চাই, তাহলে হচ্ছে আমার দারাজের মানে আমাকে এরকমই ই কমার্স প্ল্যাটফর্মের ফিচার গুলা রাখতে হবে যেগুলো মানে আমার কাস্টমারের নিড এবং আমার হচ্ছে মানে প্রত্যেকটা বেঞ্চমার্ক আমি যখন অ্যানালাইসিস করব যে আমার আসলে আমার প্রোডাক্টটা কেন কাস্টমার বা আমার ই কমার্স প্ল্যাটফর্মটাকে কেন মানুষ ইউজ করবে বা কি কাজে আসবে, ওই বেঞ্চমার্ক যখন আমি তারা করাবো তখন আমার যে ফিচার গুলা থাকবে সেই ফিচার গুলা যাতে মানে সবগুলা মানে টিক মার্ক হয় যে ওকে সব কাজে এটা লাগতেছে, কোনো ফিচার কাজহীন না, মানে সবগুলা ফিচারই জরুরি ফিচার, এরকম ফিচার যুক্ত প্রোডাক্ট হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। ওকে, ফাইজা, শহীদুল, আপনাদের প্রত্যেকের ডেফিনেশনই ঠিক আছে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু পার্থক্য মানে আমি যদি আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি বা মানে আপনাদের দুজনেরটাকে কম্বাইন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ফাইজা যেটা বললেন, সাহিলকে হ্যান্ড রেজ করেছেন। জি সাহিল, একটু বলেন। হ্যাঁ ম্যাম, ভায়াবল প্রোডাক্ট বলতে যেমন কি আমরা যদি কোনো একটা প্রোডাক্ট মানে লঞ্চ করতে চাই অনলাইনে, তাহলে সেটা আমরা একটা প্রোটোটাইপ তৈরি করি না যে এটা ইনিশিয়াল প্রোডাক্টটা এরকম দেখাবে, তারপরে বিভিন্ন মানুষের রিভিউ অনুযায়ী প্রোডাক্টটাকে পরে দিয়ে আবার মানে ফাইনালাইজ করা, এই জিনিসটা না ভায়াবল প্রোডাক্ট, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। হ্যাঁ, একটু ভুল হয়েছে, সেটা তো অনলাইনে হইতে হবে এমন না, অফলাইনেও হইতে পারে, আর কিছু না, বাট আপনার ডেফিনেশন ঠিক আছে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাহিল। হ্যাঁ, সাহিল যেটা বলছে একদমই সিম্পলিফাইড ভার্সন, যে আপনার আপনি কোন একটা জিনিস বানাতে চাচ্ছেন, কোন একটা সলিউশন বানাতে চাচ্ছেন, সো আপনি বেসিক ফিচার গুলি দিলেন, বেসিক সলিউশনটা ডেভেলপ করলেন, লোকজনের সাথে শেয়ার করলেন যে আমি এই প্রোডাক্টটা বানিয়েছি, মিনিমাম হিসাবে বানিয়েছি, এইখানে এই ফিচার এইভাবে এইভাবে কাজ করার কথা, তোমরা ইউজ করে দেখো আমি যা বলতেছি সেটা ঠিক মতো হইতেছে কিনা। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আমার ভায়াবিলিটিটা চেক আউট করা, কাস্টমারের সাথে রিভিউ করায় নেওয়া।
ঠিক আছে? সাহিল, আপনার হ্যান্ডটা আপনি ডাউন করতে পারেন, সমস্যা নেই। নাকি আরো কোনো কোশ্চেন আছে আমাদের সাথে, বা কোনো ইয়ে আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমরা পরে এই স্লাইডে আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে যে বুঝতে পারিনি, বা এমভিপি ডেফিনেশনটা আমরা বুঝতে পারিনি, আরো কোনো ক্লিয়ারেন্স দরকার, নাকি আমরা পরের স্লাইডে যাব? তাহলে 3 নাম্বার, আচ্ছা, মেহনাজের হচ্ছে 3 নাম্বার, প্রযুক্তির নির্বাচন প্ল্যাটফর্ম তৈরি, সমস্যার ধরন অনুযায়ী সঠিক প্রযুক্তি, মোবাইল অ্যাপ, ওয়েব প্ল্যাটফর্ম নির্বাচন করা। এটা নিয়ে কি কেউ কোনো শেয়ার করতে চান? আমরা এতক্ষণ এমভিপি নিয়ে যেরকম করলাম, এটাতে কি বুঝতেছেন আপনারা? 3 নাম্বার পয়েন্ট, প্ল্যাটফর্মটা। আচ্ছা, আমি বলি, জিনিসটা হচ্ছে এরকম যে আমি আসলে সলিউশনটা কিভাবে চিন্তা করতেছি, এমপিপির পরে এমভিপি করলাম, আমি একটা সলিউশন চিন্তা করলাম। হ্যাঁ, আমি বিকাশের এক্সাম্পলটা আবার দিই, বিকাশ কেন এত সাকসেসফুল সেটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে আমরা 2 এবং 3 দুইটাই বুঝতে পারবো। বিকাশ হচ্ছে মোবাইলের একটা সলিউশন, রাইট? বিকাশ আমার স্মার্টফোনেও কাজ করে, আমার নোকিয়া 1100তেও কাজ করে, বাটন ফোনেও কাজ করে। কারণ ও দেখছে অ্যাপ বেস যারা ফোন ইউজার আছে, আইফোন ইউজার আছে বা স্মার্টফোন ইউজার আছে, তারা অ্যাপে ইউজ করতেছে। কিন্তু যেই কৃষক বা যেই প্রান্তিক চাষি আমার ভাই বা যারা আছেন, তারা তো সবাই স্মার্টফোন ইউজ করতেছেন না। বিকাশ কি চিন্তা করলো? বিকাশ বিকাশ দেখলো যে ওর কাছে তো আর ওয়েবসাইট যাচ্ছে না, ও তো আর ওয়েবসাইট চালাবে না, কিন্তু ওর কাছে একটা ফোন আছে, একদম বেসিক ফোন, ফিচার ফোনই আছে। তো তাহলে আমি বেসিক ফিচার ফোনে এমন একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি, বা এমন একটা সলিউশন ডেভেলপ করার চেষ্টা করি যেটা আমার স্মার্টফোনের ইউজাররাও ইউজ করতে পারবে, ফিচার ফোনের ইউজাররাও ইউজ করতে পারবে। সো বিকাশ কি করছে? বিকাশ এমন একটা সলিউশন ডেভেলপ করছে যেটা আমি আমার স্মার্টফোনে ইউজ করতে পারি, মেহনাজের স্মার্টফোনে ইউজ করতে পারে, নীলফামারীতে বা চিলমারিতে যেই আমার কৃষক ভাই আছে বা যিনি আমার আছেন, যে মাছ চাষি আছেন, উনি ওনার বাটন ফোনে ইউজ করতে পারবে। প্ল্যাটফর্ম কি নিছে? মোবাইল নিছে। এই সলিউশনটা যদি আমি ওয়েবের জন্য চিন্তা করতাম, তাহলে কিন্তু এত অ্যাক্সেসিবিলিটি পাইতো না। মোবাইল ফোন আমাদের সবার পকেটে আছে। সো আমি কি করছি? আমি মোবাইল ফোনকে চিন্তা করছি আমার টুল হবে, টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম হবে। মোবাইল ফোনের জন্য আমি এমন একটা কিছু বানাইতে চাই যেটা আমার সবাই ইউজ করবে। এবং আমি কি নিয়ে কাজ করছি? টাকা নিয়ে, টাকা ট্রানজাকশন, টাকা কার লাগে না। ঠিক আছে? মেনাজ বুঝা গিয়েছে? আচ্ছা, মেনাজ মেসেজ দিয়েছেন আমাদেরকে যে আই আন্ডারস্ট্যান্ড নাও, থ্যাংক ইউ। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? না হলে আমরা পরেরটাতে যেতে পারি। আচ্ছা, সিএম পিপল আই হ্যাভ এ, সিএম কোশ্চেনটা বলে ফেলেন। এন্টারপ্রেনারশিপ হচ্ছে, আই নো কাপল অফ ফ্রোজেন ফুড। এন্টারপ্রেনারশিপ নিয়ে আমরা সেশনের শেষে আলোচনা করব, ঠিক আছে সিএম? তখন মনে করেন। এখন আমরা স্লাইডে থাকি, একটু মানে টপিকে থাকার চেষ্টা করি, ঠিক আছে? এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যাল মানে কন্টেন্ট বা ওয়েবসাইটের যে আমরা কন্টেন্ট গুলি রেখি, সার্চ ইঞ্জিনে এসইওর মধ্যে অনেক কিছু পড়ে, অনেক কিছু আছে। এসইওর সেশনও থাকার কথা আপনাদের, আমি শিওর না, ডিএল ভাই ভালো বলতে পারবেন এসইও রিলেটেড বা ডিজিটাল কন্টেন্ট রিলেটেড আপনাদের সেশন আছে কিনা, কিন্তু গুগলেও একটু সার্চ করে দেখতে পারেন। অনেকগুলি ধাপ আছে, অনেকগুলি আছে, টপিক আছে, যেগুলোর উপরে আলাদা আলাদা কিভাবে কাজ করবেন, কিভাবে টার্গেট মানে কাস্টমারকে টার্গেট করবেন, কিভাবে আপনার ওয়েবের কন্টেন্ট লিখবেন, প্ল্যাটফর্মের কন্টেন্ট লিখবেন, অনেক কিছু করে এসইওর মধ্যে। ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, আপনার লোগোটা কিভাবে ডিজাইন করবেন, এখনকার ট্রেন্ড কি, কালার কম্বিনেশন কি হওয়া উচিত, এরকম অনেক কিছু মিলেই ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং এই জায়গাগুলিতে কাজ করা হয়। আসলে এসইও সেটার একটা পার্ট, ঠিক আছে? তো আমরা পরের স্লাইডটা একটু দেখি। এই স্লাইডটাও মানে কিছুটা মানে যারা এন্টারপ্রেনার আছেন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশি বলি বাইরের বলি, মানে বেসিক কিছু ক্রাইটেরিয়া বা বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স এন্টারপ্রেনারদের মধ্যে দেখা যায় অন্যান্য অনেকের চাইতে ডিফারেন্ট। তারা চিন্তা করে একটু ডিফারেন্ট ওয়েতে, তারা তাদের কাজ করার কোনো টাইমিং নাই, 24/7 তারা কাজের মধ্যে থাকে, তাদের ব্রেন ওয়ার্ক করে মানে খুব ডিফারেন্ট ওয়েতে। তো সেই বেসিক ক্রাইটেরিয়া গুলি বা ক্যারেক্টারিস্টিক্স গুলি আসলে এখানে বলা হয়েছে, যে কন্টিনিউয়াসলি লেগে থাকার একটা টেন্ডেন্সি, একটু চিন্তার ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে,
ট্রেন্ড কোথায় যাচ্ছে, মার্কেট ট্রেন্ড কিভাবে কাজ করতেছে, এটা 5 বছর পরে কোথায় হইতে পারে বা যাইতে পারে, কিংবা আমি ট্রেন্ড সেটার হবো কিনা, আমি যেটা বানাবো লোকজন সেইটাই ইউজ করবে, সেই রকম ভাবে আমি আমার জিনিস বানাইতে পারবো কিনা, কিংবা ট্রেন্ড যেদিকে যাইতেছে আমি সেই ট্রেন্ডেই চলবো কিনা। এই যে ডিফারেন্সিয়েট করা, আমি কাস্টমার সেন্ট্রিক সলিউশন বানাবো নাকি ইচ্ছা মতো একটা সলিউশন বানায় কাস্টমারকে বলবো যে ভাই আমি যা বানাইছি তোর এটাই ইউজ করা লাগবে, লিডারশিপ ক্যাপাবিলিটি, আমি আমার টিমকে চালাইতে পারতেছি কিনা, এরকম বেসিক অনেকগুলি ক্রাইটেরিয়া যারা এন্টারপ্রেনার আছেন তাদের মধ্যে দেখা যায়। তো সেই ক্রাইটেরিয়া গুলো আসলে এখানে বলা হয়েছে যে এটা মানে ইউজুয়ালি এই ক্রাইটেরিয়া গুলি দেখা দেয় এন্টারপ্রেনার যারা আছেন, যারা এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করেন, কালচার করেন, স্টার্টআপ ইকোসিস্টেমে বা রেসিলিয়েন্ট ইকোসিস্টেমে কাজ করেন, তাদের এই বেসিক ক্রাইটেরিয়া গুলি, ক্যারেক্টারিস্টিক্স গুলি দেখা যায়। তো এখানের কোনো পয়েন্ট কি বুঝতে পারতেছেন এমন কেউ আছি? যেমন আমরা আগের স্লাইডটা নিয়ে কথা বললাম এমভিপি বা অন্যান্য জিনিস নিয়ে, এখানে কোনো পয়েন্ট আছে যেটা আমরা বুঝতে পারছি না? নিয়াজ আহমেদ তমাল। না ম্যাম, এখান থেকে সবই বুঝছি মোটামুটি। ওকে, এই স্লাইডটাও মোর থিওরিটিক্যাল স্লাইড আসলে। আচ্ছা, আমি একটা করি, স্বচ্ছতা সেকেন্ড বক্সের মধ্যে, নৈতিকতা, আইনগত বিবেচনা, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট নাম্বার 2টা, স্বচ্ছতা। ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা গ্রাহকের বিশ্বাস অর্জন করে। এই পয়েন্টটা কে আমাদেরকে বুঝাবে? কেউ ভলান্টিয়ার করতে পারেন, না হলে আমি র্যান্ডমলি কাউকে ডাকবো। এনিওয়ান? ম্যাম, এখানে স্বচ্ছতা বলতে মানে বোঝানো যেতে পারে যে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের হচ্ছে সর্বোচ্চ যে মানে ভালোটা দিতে পারি কিনা। তারপর হচ্ছে গিয়ে যে মার্কেটে যে ফ্রড হয়ে থাকে যে সাধারণত, যেগুলো যে দেখাচ্ছে একটা দিতেছে আর একটা, এরকম যে আমার জন্য না হয় সেই দিকটাও খেয়াল রাখা, এবং কাস্টমারকে সর্বোচ্চ সুবিধা দেয়া। ওকে, এক্সিলেন্ট। আর কেউ, আর কারো কোনো ইনপুট? সাদিয়া? being transparent about what service I am offering, কাস্টমারকে এনশিওর করা যে জেনুইন প্রোডাক্ট আমরা সার্ভ করছি। আচ্ছা, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা পয়েন্ট ঠিক আছে। আপনাদের পয়েন্টগুলির সাথে আমি আমার একটা পার্সোনাল পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে একটা রিয়েল লাইফ, মানে আমরা যারা প্রোডাক্টে বা সফটওয়্যার লাইনে কাজ করি, রিয়েল লাইফ সলিউশন ডিজাইন করি বা ডেভেলপ করি, তারা এই জিনিসটা খুব ফেস করি। সেটা কি হয়, আমি হয়তো কোনো অ্যাজ এ কাস্টমার আমি কোনো সফটওয়্যার ডেভেলপারকে বললাম যে ভাই আমি এই জিনিসটা বানাইতে চাইতেছি, তোমার কিরকম সময় লাগতে পারে বা কিরকম বাজেট লাগতে পারে। তো অ্যাজ এ ডেভেলপার বিধান আমাকে আমি বিধানকে এই কাজটা দিলাম, বিধান আমাকে বললো যে আপু আমার এই জিনিসটা বানাতে 10 দিনের মতো লাগবে, আর এটার জন্য আমার এত টাকা আমি আপনাকে চার্জ করবো। আমি বললাম ঠিক আছে, কাজ শুরু করলাম। 7 দিনের মাথায় গিয়ে বিধান দেখলো যে ও আসলে কাজটা 10 দিনে শেষ করতে পারবে না, ওর 15 দিন লাগবে বা 12 দিন লাগবে। বাজেট তো কিন্তু তাহলে বেড়ে যাচ্ছে, তাই না? 10 দিনের জায়গায় এখন আমার 12 দিন লাগতেছে বা 15 দিন লাগতেছে। তখন আমরা ইউজুয়ালি যেটা করি, বেশিরভাগ সময় আমরা কাস্টমারকে বলি না। অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু আশা করে রয়েছি যে 10 দিনের মাথায় আমার কাছে আমার প্রোডাক্ট চলে আসবে, এবং আমি যেই বাজেট বিধানকে বলছি সেই বাজেটেই আমার কাজ হয়ে যাচ্ছে। তো 11তম দিনে গিয়ে আমি আমার প্রোডাক্ট হাতে পাইতেছি, যেটা দিয়ে আমি মার্কেটে আমার প্রোডাক্ট চালাবো। কিন্তু বিধান কিন্তু জানে যে 10 দিনে আমি প্রোডাক্ট আসলে পাবো না, এবং বিধান আমাকে সেটা বলেও নাই। 10 দিনের দিন গিয়ে বিধানের কাছে যখন আমি বললাম যে বিধান আপনি কিছু মনে করেন না, আমি আপনার কি এক্সাম্পল হিসাবে ইউজ করেছি, সরি সেই জন্য, বাট জাস্ট বোঝানোর জন্য আমি আসলে বলছি। আমি গেলাম বিধানের কাছে যে বিধান আমাকে আমার প্রোডাক্টটা দেন, আমি কালকে থেকে এটাকে মার্কেট করব বা লোকজনকে দিব ইউজ করতে। বিধান আমাকে তখন বলতেছে আপু আপনার প্রোডাক্ট তো রেডি হয় নাই, আরো 3 দিন লাগবে, বাজেট আরো বেশি লাগবে। এখন এইটা কি আমাকে বিপদে ফেললো নাকি ফেললো না? বলেন, আপনারাই বলেন। অবশ্যই বিপদে ফেলছে। এখন বিধান যদি আমাকে বলতো ওই 7 দিনের মাথায়, যখন বিধান অলরেডি জানে যে এটা আসলে 10 দিনে হবে না, আমার 12 দিনের জায়গায় 13 দিনও লাগতে পারে এবং বাজেট বাড়তে পারে,
বিধান যদি আমাকে তখনই জানাতো তাহলে কিন্তু আমি সেইভাবে প্রিপারেশন নিতাম, এবং আমি জিনিসটা এইভাবে চিন্তা করতাম যে ওকে, বিধান ইজ এ গুড বয়, অনেস্ট। সে যখনই দেখছে যে কাজ 10 দিনে শেষ হবে না এবং বাজেটে কুলাবে না, সে সাথে সাথে আমাকে জানিয়েছে সে আমার ব্যাপারে কেয়ার করে। আমি তখন জিনিসটাকে পারসিভ করবো এইভাবে যে বিধান আমার ব্যাপারে কেয়ার করে, বিধান চিন্তা করেছে আমার ব্যাপারে, যে আপুর সময় বেশি লাগবে, আপু হয়তো একটু বকা দিবে, তারপরেও আমার আপুকে জানানো উচিত যে আপু আপনি আরো 3 দিন হাতে সময় নিয়ে তারপরে আপনার বাকি জিনিস প্ল্যান করেন। আমি তখন বিধানকে হয়তো ইনিশিয়ালি বকা দিতে পারি যে তুমি আগে তো বলো না কেন, আমি তো এইভাবে এইভাবে চিন্তা করছি, কিন্তু লং রানে গিয়ে ইউজুয়ালি হিউম্যান প্র্যাকটিস যেটা, অ্যাজ এ ক্লায়েন্ট আমি খুশি হব যে বিধান আমার ব্যাপারে কেয়ার করেছে, আমাকে জানিয়েছে, আমি যেন 11th আওয়ারে গিয়ে বিপদে না করি। ঠিক আছে, আমি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি জি কেন ম্যাম, এই স্বচ্ছতাটা জরুরি। জি ম্যাম। ওকে, তাহলে কি আমরা পরের স্লাইডে যেতে পারি, বা এইখানে যে পয়েন্টগুলি আছে এইখানের অন্য কোনো পয়েন্ট নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো সাজেশন বা কোনো ডিসকাশন? এনিওয়ান? আমি সাদিয়াকে একবার ডাকছিলাম। হ্যাঁ নিয়াজ বলেন। সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ হচ্ছে কি নির্ভরশীলতা, ওইটাই যদি আরেকটু ব্যাখ্যা করতেন। আচ্ছা, নির্ভরশীলতা। অনলাইনে অতিরিক্ত সময় কাটানো ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। সারাদিন রিল দেখতেছেন পড়াশোনা বাদ দিয়ে, হইলো কিছু? ভালো কিছু হইলো নিয়াজ? না ম্যাম। একদম প্র্যাকটিক্যাল এক্সাম দিলাম। জি আমরা ম্যাম, সারাদিন এখন 30 সেকেন্ডে রিল দেখে অভ্যস্ত হয়ে গেছি। জি এটা কি যে জানেন, পড়াশোনা হ্যাম্পার হয়েছে সেটা আলাদা, আমাদের কনসেন্ট্রেশন কমে গেছে। আমরা এখন সবকিছু 30 সেকেন্ডের মধ্যে খুঁজি। জি ম্যাম। খুঁজি কিনা বলেন? আমরা এখন হ্যাঁ। মুভি টাইনা টেনে দেখি, জি ম্যাম। গান পারলে টাইনা টেনে শুনি, বই পারলে পেজ 4টা বাদ দিয়ে তৈরি। হ্যাঁ। আমাদের কনসেন্ট্রেশন কমে গেছে, আলটিমেটলি কিন্তু ডিপেন্ডেন্সি বেড়ে গেছে এবং খারাপ ভাবে বাড়ছে, কাজে লাগতেছে না। ঠিক আছে, এই জিনিসটাই যে মানে পার্সোনাল লাইফে খুব হ্যাম্পার হচ্ছে আমাদের। তো আমি ওই জিনিসটাকে কিভাবে কাজে লাগাবো সেটা কিন্তু আমার উপরে, তাই না? জি ম্যাম। ওকে, তো আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম, এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল বিজনেস বা অন্যান্য যে কোনো কিছু, এগুলো কিন্তু আসলে শিফট হয়ে যাচ্ছে। আমরা কিভাবে কাজ করতেছি, টেকনোলজিক্যাল চেঞ্জ আসতেছে, মানে যে ওভারঅল একটা চেঞ্জ আসতেছে ওভারঅল সোসাইটিতে। আমরা এখন শুনি না প্রায় যে এআই মানুষের চাকরি খেয়ে দিচ্ছে, শুনি নাকি শুনি না? সোজা কথা, আমরা ডেইলি পেপারে বা নিউজে বা এই টুইটারে যে কোনো জায়গায় বা লিঙ্কডইনে নিউজ দেখতেছি কি আজকে ওই কোম্পানি এতজনকে ছাঁটাই করছে, এআই দিয়ে রিপ্লেস করছে, রোবট দিয়ে রিপ্লেস করছে। হ্যাঁ, সো লস নেট। আমার নেটের লাইন কোথায় চলে গিয়েছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। সো যেটা বলতেছিলাম যে টেকনোলজিক্যাল একটা শিফট আছে এখন বিজনেস গুলিতে। এখন আমরা ওই সাস্টেনেবিলিটিকে বা সোশ্যাল বিজনেসকে অনেক বেশি আমাদের রেগুলার বিজনেসের পার্ট করে ফেলার চেষ্টা করতেছি, যাতে বিজনেসটা অনেক বেশি টেকসই হয়। যখনই আমি ক্লাইমেট রিলেটেড, যখনই আমি প্রভার্টি এলিভেশন রিলেটেড কোনো সলিউশন ডেভেলপ করব বা ডিজাইন করব, মানুষ ওইটাকে অনেক বেশি নিজের সাথে কানেক্ট করতে পারবে এবং তখন আমার বিজনেসটার ভায়াবিলিটিটা বাড়বে, টেকসই হবে। খাস করে হারায় যাবে না বিজনেসটা। মানুষজন যখন রিলেট করতে পারবে আমার বিজনেসের সাথে, যে ওর বিজনেস আমার এই প্রবলেম সলভ করতেছে। এআই আমার চাকরি রিপ্লেস করতে পারবে, আমাকে রিপ্লেস করতে পারবে। হ্যাঁ, আমার রিপিটেটিভ কাজ এআই দিয়ে আমি একবার করে ফেলতে পারবো, কিন্তু ক্রিয়েটিভ কাজ কিংবা এআই কে ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করা আমার যে কোনো সলিউশন ডেভেলপমেন্টের জন্য, ওটা কিন্তু আমার উপরে। আমি যদি এআই কে ইগনোর করি তাহলে আমি হারাই যাব। আমার যেটা করতে হবে, আমার নিজেকে স্মার্ট বানাইতে হবে যে এআই কে আমি কত স্মার্টলি ইউজ করতে পারি আমার সলিউশন ডেভেলপ করার জন্য। সারাদিন সি প্লাস প্লাস এর কোড না লিখে আমি যদি এখন জিপিটি কে বলি, চ্যাট জিপিটি কে বা জেমিনাই কে, যে ভাই আমার এই কোডটা লিখে দে, আমি এই ফর্মটা দিতে পারি যে এই প্রপারলি যে আমার এই জিনিস বানাইতে চাইতেছি, তুই আমার একটা কোড ডেভেলপ করে দে, সেটা তাড়াতাড়ি হবে নাকি আমি 3 দিন বসে একটা কোড লিখবো যেটা আমার কম্পাইল এরর খাবে বা রান টাইম এরর খাবে? সেটা বেটার হবে। আমার কিন্তু 3 দিন 4 দিন শেষ।
আমি এআই কে ইউজ করতেছি না, সেটা তো রয়েছেই। ঠিক আছে, তো এই স্মার্টনেসটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যদি আমরা নিজেরা টিকে থাকতে চাই, যদি আমরা টেকনোলজিক্যালি সাউন্ড থাকতে চাই। আমরা সিএসসি এর স্টুডেন্ট, ট্রিপল এর স্টুডেন্ট, আমাদের জন্য এটা আরো বেশি জরুরি নিজেদেরকে আপডেট রাখা। ব্লকচেইন, তারপরে হচ্ছে বিগ ডাটা, তো এই যে জায়গাগুলি, ডিজিটাল ইনক্লুশন, মানুষকে ইনক্লুড করা, মানুষকে বাদ দেয়া, মানুষকে বাদ না দিয়ে মানুষকে আরো ভিতরে নিয়ে আসা আমার সলিউশনের মধ্যে। হ্যাঁ, এই যে বারবার বিকাশের এক্সাম্পলটা আমি আনতেছি এই কারণে, কারণ বিকাশ মানুষকে ইনক্লুসিভ করছে। ঠিক আছে, সবাই এখন বিকাশ চিনে, মানে মোবাইলে এখন কেউ টাকা পাঠায় না, মোবাইলে সবাই বিকাশ করে। বিষয়টা হয়ে গেছে এমন যে এখন আমরা সবাই বিকাশ করি, আমরা কেউ নগদ ইউজ করি না। কিন্তু বিকাশ কিন্তু একটা আলাদা কোম্পানি, আমরা কি বলি, আমরা বিকাশ করো। বিকাশ এখন এইরকম একটা টার্ম হয়ে গেছে আমাদের জন্য, পার্ট, আমাদের জীবনের পার্ট। তো এই যে ইনক্লুসিভিটি, এই জিনিসগুলি এখন খুব জরুরি। আমরা কত স্মার্ট ওয়েতে ইউজ করতে পারবো, কত স্মার্ট ওয়েতে আমরা নিজেদেরকে এই জিনিসগুলির মধ্যে নিয়ে আসতে পারবো, যত দ্রুত পারবো এবং যত স্মার্ট হতে পারবো, আমরা তত বেশি টিকে থাকবো। সেটা আমাদের জব লাইফ হোক, সেটা আমাদের এন্টারপ্রেনিউরিয়াল লাইফ হোক, সেটা আমাদের সোশ্যাল বিজনেস হোক, এনিথিং। বুঝতে পারছি পয়েন্টগুলি? জি ম্যাম, বুঝছি ম্যাম। কারো কোনো কোশ্চেন? ভাই আমি আগেই বলছি যে আজকে কিন্তু মোর মানে নন টেকনিক্যাল সেশন, তো ঘুম আসতেই পারে, কোনো সমস্যা নাই। আমরা কথা বললে ঘুমটা একটু কম আসবে, এই আর কি। একটু কোশ্চেন করলে, একটু আলোচনা করলে, কারো কোনো ফিডব্যাক থাকলে সেটা দিলে, বা কারো কোনো থাকলে, শেয়ার করার কিছু থাকলে, ডিজিটাল ইনক্লুসিভিটি নিয়ে, এআই নিয়ে, বা ব্লকচেইন নিয়ে, বা কারো কোনো এক্সপিরিয়েন্স যদি আমরা শেয়ার করি, সেটা কিন্তু অন্যদেরও একটা লার্নিং। এনিওয়ান? সবাই ঘুমাই গেছে? ম্যাম আমি ঘুমাই যাই না কেউই, কিন্তু এক্সপিরিয়েন্স তেমন একটা নাই, কোশ্চেন আপাতত নেই। আচ্ছা, আসলে আমাদের মোটামুটি আমি যে জিনিসগুলি শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে, সেগুলি মোটামুটি কাভার্ড। মানে মানে স্লাইড বলি বা যেটাই বলি, বেসিক আইডিয়া দেয়া যে আপনারা এন্টারপ্রেনারশিপে আসতে চাইলে বা সোশ্যাল বিজনেস এখন কিভাবে হচ্ছে, কি কি জিনিস মাথায় রাখা উচিত, বেসিক স্টেপ গুলি কি কি, এর বাইরে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, একদম ওভারঅল একটা হাইপোথেটিক্যাল আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার একটা বিষয়। 1 ঘন্টা সেশন, তো যতটুকু পারি চেষ্টা করেছি। এখন আপনারা ভালো বলতে পারবেন কতটুকু পেরেছি বা পারি নাই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, যেটা বলতেছিলাম যে আমরা হয়তো পরেও আলোচনা করব বা পরে সময় পাবো, সেটাও হতে পারে। বোর্ড ওপেন, আমাদের ওপেন। হ্যাঁ, সজল বলেন। ম্যাম, উদ্যোক্তা হওয়ার জন্য কি সবসময় অরিজিনাল আইডিয়া দরকার? না, তাহলে নগদ আসতো না। নগদ বিকাশ কিন্তু আগেই আসছে, তাই না? তারপরে নগদ আসছে, এবং নগদ বেশ ভালো করছে। নগদ কিছু কিছু জায়গা ফিগার আউট করেছে যে যেসব জায়গায় বিকাশ, নগদের কাছে মনে হয়েছে এই জায়গাগুলি কাজ করা সম্ভব, যেটা ওকে বিকাশ থেকে আলাদা করবে, ও সেই জায়গায় কাজ করেছে। যেমন চার্জ কম, তারপরে এরকম আরো অনেকগুলি পয়েন্ট আছে। হ্যাঁ, যেহেতু বিকাশ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেইটা পার্সপেক্টিভ থেকেই আমি নগদের এক্সাম্পলটাও দিলাম। তারপরে ডিবিবিএল এর আছে, কিউ ক্যাশের আছে, এরকম অনেকগুলি আছে যারা কাজ করতেছে। অথচ একটা সময় মানুষজন মনে করতো টাকা পয়সার ট্রানজাকশন শুধুমাত্র ব্যাংকেই সম্ভব, ব্যাংকের বাইরে ট্রানজাকশন করা যায় না। সেখানে এখন আমরা ওই যে যেটা বললাম, যে আমরা এখন আর বলি না যে বিকাশে টাকা পাঠাও, আমরা বলি বিকাশ করো। মানে জিনিসটা হয়ে গেছে এমন যে বিকাশ করাটাই এখন একটা কাজ। অথচ নগদও কিন্তু আছে, ডিফারেন্ট কিছু না, একই টাকা পাঠাচ্ছি, ট্রানজাকশন করতেছি, কিন্তু তারপরে দুটোর মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। নগদ কিছু, আবার সেম কাজ আমি ব্যাংকের থ্রুতেও করতে পারি, তার ব্যাংকের থ্রুতে করতেছিলাম, তারপরেও আমার এই ডিফারেন্স, মানে এই সলিউশনটা আসছে কারণ এটার একটা নিড ছিল, নিড বেস সলিউশন। বিকাশটা হচ্ছে অনেক বেশি নিড বেস সলিউশন, যে মানুষের একটা কঠিন প্রবলেমকে সলভ করছে, যে যা সারাদিন লাইনে দাঁড়ায় থাকা লাগতেছে না, বা যেখানে ব্যাংক নাই সেখানে মানুষজন 5 কিলো হাইটে গিয়া টাকা তোলা লাগতেছে না, পোস্ট অফিস থেকে টাকা তোলা লাগতেছে না। আপনারা এখানে কেউ আছেন যারা পোস্ট অফিসে গিয়ে টাকা তুলছেন? কারণ কেউ টাকা পাঠাইছে পোস্ট অফিসের থ্রুতে? এনিওয়ান? না ম্যাম। আপনাদের আব্বা আম্মারা করছে, শিওর থাকেন।
হ্যাঁ সিয়াম, ক্যান আই আস্ক ফ্রোজেন ফুড? শিওর, বলেন কোশ্চেনটা বলেন, কি জানি ছিল ফ্রোজেন ফুডের কোশ্চেনটা? ইন্টার ইন্টারপ্রেনিয়রশিপ নিয়ে একটা কোশ্চেন ছিল সিএম সিদ্দিক ভাইয়ের। আচ্ছা, ইন্টারপ্রেনারশিপটা আসলে মোর হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটা টার্ম আসলে। এই টার্মটা বলে যে আপনি আপনার অফিসের যারা কাজ করতেছে, আপনার যারা টিম মেম্বার আছে, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরা নতুন আইডিয়া নিয়ে আসো, নতুন নতুন সলিউশন ডেভেলপ করো, নতুন নতুন সলিউশন ডিজাইন করো। এবং মানে এন্টারপ্রেনারশিপের যে বেসিক ডেফিনেশনটা আমরা কি দেখি, যে আমরা একটা প্রবলেম সলভ করতে চাচ্ছি, সেটা নিয়ে আমরা কোনো সলিউশন ডেভেলপ করলাম, সেটা গ্রো করাইলাম, টিম গ্রো করলো। এই জিনিসটা যখন আমি আমার অফিসের ভিতরে ইন্টারনাল কোনো টিমকে বলি যে ঠিক আছে তোমরা কোনো সলিউশন ডিজাইন করো, সফটওয়্যার ফার্ম, আমি যদি সফটওয়্যার ফার্ম দিয়ে এক্সাম্পল দেই, যেহেতু আমরা সবাই সিএসসি বা ট্রিপলি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আমরা হয়তো এই জিনিসটা ভালো রিলেট করতে পারবো। যে ডিকেস্টালি একটা সফটওয়্যার ফার্ম, হ্যাঁ, এখন ডিকেস্টালিয়াতে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, ডিজাইন করি, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ডিজাইন করি। এর মধ্যে যেটা হইলো, করতে করতে গিয়ে আমরা দেখলাম যে ডিজিটাল সলিউশনের খুব ভালো একটা নিড আছে। আমাদের যারা এক্সিস্টিং ওয়েবের ক্লায়েন্ট আছে বা আছে, তারাই আমাদেরকে বলতেছে যে তোমরা আমাদেরকে ডিজিটাল সাপোর্টটাও দাও। কিরকম ডিজিটাল সাপোর্ট? এই আমার কন্টেন্টটা তুমি লিখে দাও, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাপোর্টটা তুমি দাও, আমার এসইওটা তুমি করে দাও। তো আমরা কি করলাম, আমরা বললাম যে ঠিক আছে, আমার যে ইন্টারনাল টিম আছে, হয়তো আমার 2 জনের বা 3 জনের একটা টিম আছে যারা ডিজিটালের এই ছোট ছোট কাজগুলো করতে, তুমি তাদেরকে বললাম তোমরা এমন একটা সলিউশন নিয়ে সামনে আসো বা এমন একটা প্রপোজাল দাও যে তোমরা তোমাদের ইন্টারনালি গ্রো করবা। 2 দিন পর হয়তো তোমাদেরকে আমি আলাদা একটা টিম বানাই দিব, আলাদা একটা মানে কোম্পানি বানাই দিব, যেখানে তুমি শুধু ডিজিটাল সলিউশনই দিবা। তো ওরা কি করলো, ওই 2 জন, আমার ইন্টারনাল টিমের 2 জন কি করলো, ওরা হচ্ছে নিজেরা কাজ করা শুরু করলো, প্রপোজাল ডেভেলপ করা শুরু করলো। ওরা আমাদের কাছে কাম আপ করলো যে আমাদের এখন টিমে আরো কিছু লোকজন দরকার, আমাদের কাছে মনে হচ্ছে এতদিন তো আমরা শুধু এসইও নিয়ে কাজ করেছি, এখন কন্টেন্টেও আমাদের লোক লাগবে। ওকে, আমরা কন্টেন্টে আরো 2 জন হায়ার করলাম, ওর কিন্তু টিম গ্রো করতেছে। হুম। তারপরে ওর মনে হলো ব্র্যান্ডিং এর জন্য 2 জন লোক দরকার, প্রপোজাল ডেভেলপমেন্টের জন্য একজন দরকার। এই করতে করতে দেখা গেল ওর অলরেডি 15 জনের একটা টিম দাঁড়ায় গেছে। এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, যে আমি আমার ইন্টারনাল টিমের মধ্যে এন্টারপ্রেনারশিপ কালচারটা গ্রো করাচ্ছি। আমার টিমগুলি ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে শিখতেছে, গ্রো করতেছে। এটা আসলে ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এবং খুবই অ্যাপ্রিসিয়েটেড। আমি পার্সোনালি এইটা খুব পছন্দ করি। এটাতে যেটা হয়, টিম গ্রো করে, টিমের লার্নিং কার্ভটা ইউজুয়ালি খুব ভালো হয়। সিয়াম, এন্টারপ্রেনারশিপ কি বুঝে গিয়েছে কিছুটা? মানে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। মানে বুক বা গুগলে আপনি ডিফারেন্ট অনেক কিছু পাবেন, সার্চ করে দেখেন, বাকিরাও সার্চ করে দেখেন। আমার কাছে এন্টারপ্রেনারশিপটা যেরকম আমি পার্সোনালি পারসিভ করি, সেই ডেফিনেশনটা আপনাকে বললাম। সো আই ওয়ান্ট টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম টু কানেক্ট ফার্মার, ফ্যাক্টরি, বায়ার। এরকম কোনো প্ল্যাটফর্ম এখন নাই সিয়াম? মানে আপনি প্ল্যাটফর্মটা বানাতে চাচ্ছেন, খুবই ভালো কথা। অ্যাজ পার নো, ওকে। তো আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো বিজনেস হতে পারে। ডেফিনেটলি এটা একটা ভালো বিজনেস হতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে যে আহ, আপনি ওই যে এমভিপি আমরা একদম শুরুতে করে আসছি, আপনি একটা এমভিপি করে ট্রাই করে দেখতে পারেন যে আসলে জিনিসটা ওয়ার্কআউট করে কিনা। যখন আপনি এমভিপি করবেন, তখন আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে আসলে কোন কোন জায়গায় আপনাকে কাজ করতে হবে, জিনিসটা কাজ করবে কিনা, আপনার কি ধরনের টাকা লাগবে, আপনি কতদিনে এক্সপানশনে যেতে পারবেন। একবারে বড় কিছু না করে একটা ছোট্ট কিছু, যেহেতু আপনি খুবই নিশ একটা মার্কেটে অলরেডি চিন্তা করছেন, তার মানে আপনার এই ব্যাপারে আইডিয়া আছে, আপনি চিন্তা করেছেন। তো যখন আপনি অলরেডি চিন্তা করেছেন, যাদেরকে দেখে আপনার মাথায় এই আইডিয়াটা এসেছে যে ফ্রোজেন ফুড যারা নিয়ে কাজ করতেছে, মার্কেট নিয়ে কাজ করতে, বায়ার নিয়ে কাজ করতেছে, তাদের 5 জনের একটা গ্রুপকে আপনি কনভিন্স করেন যে দেখো আমি এরকম একটা প্ল্যাটফর্ম বানাতে চাচ্ছি, তোমরা আমার প্ল্যাটফর্মটা একটু ইউজ করে আমাকে ফিডব্যাক দাও
যে এটা তোমাদের পারপাসটা সার্ভ করে কিনা বা কোথায় কোথায় চেঞ্জ লাগবে। আপনি যদি এইটা করতে পারেন দেখবেন যে আপনার কাজ অর্ধেক আগায় গেছে। ঠিক আছে সিয়াম? ওকে, আর কারো কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি, সাজেশন, এনিথিং, বা চাকরি রিলেটেডও হইতে পারে, যেটা আমি আগেই বলছি, কোনো সমস্যা নেই। সবাই যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তো সবারই আসলে এখানে কি সবাই মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কেউ আছে নাকি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার? হুমায়রা কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই, হ্যান্ড রেজ করতে হবে না, এখন মাইক ওপেন আছে। না ম্যাম, আপনি আস্ক করলেন ফাইনাল ইয়ারের আছে কিনা। আমি ফাইনাল ইয়ারের। ও ওকে, আপনি কোন সাবজেক্টে আছেন? সরি ম্যাম, কোন সাবজেক্টে পড়ছেন? সিএসসি, ট্রিপলি, কোন সাবজেক্টে? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কোন ইউনিভার্সিটিতে? ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনার বাসা কোথায়? ধানমন্ডিতে ম্যাম। বাপরে, ধানমন্ডি থেকে ডেইলি ইউএইউ তে আসেন এই মাদানী জি এভিনিউ ম্যাম। সিঙ্গাচড়ার মধ্যে? জি আল্লাহ, ম্যাম। তো আপনাদের তো বাস আছে। ওকে, না ম্যাম, আমি লোকালে যাওয়া আসা করি। আরো ভালো, সেই রকম এক্সপিরিয়েন্স। জি ম্যাম। তো ফাইরুজ, আচ্ছা ম্যাম, আপনার সাথে আরেকটু কথা বলি। তো আপনার কাছে কি মনে হয়েছে, আপনি মানে আজকের সেশনটা বোরিং ছিল আমি জানি, কারণ অনেক বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র ছিল, টেকনিক্যাল কিছুই ছিল না, কোডিং ছিল না, কিছুই ছিল না, বাট কোনো কিছু কোনো কিছু ছিল যেটা নতুন জানছেন, আগে জানতেন না? হ্যাঁ ম্যাম, আমি হচ্ছে এই যে এন্টারপ্রেনারশিপ আর সোশ্যাল বিজনেস, এই দুটার যে ডিফারেন্সটা, একদম লেজিট যে ডিফারেন্সটা, এটা আগে জানতাম না। এটা একদম ভালো মতো বুঝছি আজকে। ওকে, আর দুইটা পয়েন্ট বলেন, টোটাল 3টা পয়েন্ট বলেন যে আপনি নতুন শিখছেন এরকম, মানে বা জানছেন, বা এই যে ক্লিয়ার হয়েছে আইডিয়াটা আগের চেয়ে। আর 2টা পয়েন্ট বলেন, আমরাও একটু শুনি। আপাতত এটাই ক্লিয়ার হয়েছে, বাকিগুলো মোটামুটি টুকটাক জানতাম আর কি। আর আহ, মানে কি কি ম্যাটার করে, যে পয়েন্ট গুলা, যে সততা থাকতে হবে, ইয়া থাকতে হবে, ওই জিনিসগুলা হচ্ছে আগে থেকে আইডিয়া ছিল, এখন আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর কেউ, ম্যাম, আর কারো কোনো ফিডব্যাক বা নতুন কিছু জানছেন এরকম কেউ, বা আগে জানতেন এখন আরেকটু মনে হয়েছে যে ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ পেয়েছেন বা ভিন্নভাবে জেনেছেন? আমরা সিএসসির লোকজন কি এমনিতেই কথা কম বলি, নাকি চিন্তা করি যে সব জানি, কোনটা? নাকি কোডিং এর বাইরে আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি না? ম্যাম, আমার ক্ষেত্রে আমি মেবি কিছু জানি না দেখি কথা কম বলি। এইটা ম্যাম কোনো আসলে কথা না, না জিজ্ঞেস না করলে ক্লিয়ার হবে না, কখনো জিজ্ঞেস করতে হবে অলওয়েজ। কমিউনিকেশন ইজ দ্য কি, কমিউনিকেশন না করলে হবে না। ফাইরুজ, ইয়েস ম্যাম। হ্যাঁ নিহাল, বলেন। ম্যাম আসলে আসলে হচ্ছে কি ম্যাম, এই বিষয়ে টুকটাক আগে থেকেই মানে মোটামুটি ধারণা ছিল, কিন্তু আজকে একটু মানে ওগুলো সম্পর্কে একটু এক্সপ্লেন মানে করলেন, একটু বেশি জানলাম আর কি, ডিপলি কিছু জানলাম। এমনিতে টুকটাক আইডিয়া ছিল আগে থেকে, এই জন্য আর কি কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা, I didn't think of MVP as a demo prototype product before that was clear. Okay, thank you Manas. আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন। জি ম্যাম। হ্যাঁ শহীদুল, বলেন। এন্টারপ্রেনারশিপ কি কারো মানে ন্যাচারালি কারোর মাধ্যমে প্রকাশ পায় না, এটা ন্যাচারাল নাকি? এইটা এটা আসলে একটু ট্রিকি, মানে অনেকটা ওই যে ডিম আগে না মুরগি আগের মতো। কেন ট্রিকি বললাম, আহ অনেকেই ট্রাই করে, সবাইকে দিয়ে হয় না, আবার অনেকে ট্রাই না করলেও অনেক ভালো করে, কারণ তার মধ্যে ওই মানে কিছু জিনিস আছে যে একদম তার ভিতরে ইনবিল্ট। সে হয়তো টিম খুব ভালো ম্যানেজ করতে পারে, হ্যাঁ,
এখন কেউ একজন আছে যে খুব ভালো কমিউনিকেশন স্কিল, খুব ভালো টিম ম্যানেজ করতে পারে, সে যদি এখন একটা মনে করেন পিআর রিলেটেড কোম্পানি দেয় বা কমিউনিকেশন রিলেটেড বা এই রিলেটেড, হ্যাঁ ব্র্যান্ডিং রিলেটেড একটা কোম্পানি সে খুললো, সে কিন্তু ন্যাচারালি ভালো করবে, কারণ সে কমিউনিকেট করতে পারে, সে টিম হ্যান্ডেল করতে পারে, সে জানে কাকে কি বলতে হবে। আবার এমন একজন চিন্তা করলো যার আসলে ওই রিলেটেড কোনো ই নেই, সে নিজে কথাই বলতে মানে তার জড়তা কাজ করে, কমিউনিকেশনটা সে ঠিক মতো করতে পারতেছে না। এখন সে যদি একটা ব্র্যান্ডিং রিলেটেড বা কমিউনিকেশন রিলেটেড কি মানে কোম্পানি খুলে বা একটা কোনো উদ্যোগ হাতে নেয়, সেটা যে সাকসেসফুল হবে সেটারও গ্যারান্টি নেই, আবার হবে না তারও গ্যারান্টি নেই। হয়তো সে টিম ভালো ম্যানেজ করতে পারে, সে তার টিমে এমন অনেক ভালো ভালো লোকজনকে হায়ার করলো যারা কমিউনিকেশনে ভালো, তার ওই হায়ারিং পাওয়ারটা খুব ভালো ওই লোক ওই ওই মানুষটার, তাহলেও কিন্তু সে সাকসেসফুল হতে পারে। তো ওই জন্য বললাম যে এন্টারপ্রেনারশিপ জিনিসটা আসলে একটু ট্রিকি। আপনার মধ্যে ওই যে আমরা একদম ক্রাইটেরিয়া দেখে আসছিলাম না কিছু, ওগুলা থাকলেও যে আপনি খুব ভালো করবেন এমন না, আবার ওগুলি না থাকলেও যে আপনি খারাপ করবেন তা না। আপনার উপরে, আপনি কোথায় দেখতে চান, আপনি কি করতে চান। জব লাইফেও আমরা যদি এন্টারপ্রেনারশিপ বাদ দিই বা মানে করি পাশে রাখি, পাশে রেখে যদি আমরা জব লাইফও চিন্তা করি বা জব মার্কেটও চিন্তা করি যে আমি কোনো জায়গায় জব করতেছি, সেখানে গিয়েও কিন্তু আমার এই স্কিলগুলি কাজে দিবে। আমি আসলে কিভাবে করতে চাচ্ছি, কিভাবে চিন্তা করতেছি, আমার টিম লাইন ম্যানেজার যে আছে সে আমার কাছে কি চাইতেছে, যে প্রজেক্টে আমি কাজ করতেছি প্রজেক্টটা আমি ঠিক মতো বুঝতেছি কিনা, কোশ্চেন করতেছি কিনা। ফাইরুজ যেরকম বললো যে কোশ্চেন করে না, ওর কাছে আনইজি লাগে। কোশ্চেন যদি না করে, কোনো একটা জিনিস ও বুঝলো না, তাহলে ও সেটা ক্লিয়ার কিভাবে হবে। তো আমাদের কিন্তু কোশ্চেন করতে হবে, আমাদেরকে 5 বারের জায়গায় 6 বার 10 বার কোশ্চেন করতে হবে। কোনো সমস্যা নেই, সামনে যে বসে আছে সে হয়তো একটু বিরক্ত হইলেও হইতে পারে, কিন্তু সে এটাও হয়তো একসময় চিন্তা করবে যে ও বুঝতেছে না, ও চেষ্টা করতেছে। আপনার চেষ্টাটা শো করতে হবে যে আপনি ট্রাই করতেছেন। ঠিক আছে শহীদুল? ইয়েস ম্যাম। তা আপনার কাছে কি মনে হয় এটা এই কেউ মানে কোনটাই, কেউ কালচার করে নাকি নিয়ে জন্ম হয়েছে, কি মনে হয়? নিয়েই জন্ম হয়েছে, কারণ ইন্টারেস্ট নিয়েই জন্ম থাকা হয়েছে, লাগবে। ইন্টারেস্ট থাকা লাগবে। তা ঠিক, ইন্টারেস্ট থাকা লাগবে, ইন্টারেস্ট না থাকলে হবে না, খুবই জরুরি জিনিস। আচ্ছা, মেহনাজ কি বলতেছে? এনাফ। আচ্ছা, মেহনাজ কি বলছে, ডাজ দ্য ওয়ার্ড পায়োনিয়ার অ্যাপ্লাই এনিমোর? I feel like every idea, every project is already here, is being newness. হ্যাঁ, মেহনাজ আপনি অনেকাংশে ঠিক। আবার এটাও ঠিক যে যখন গুগল প্রথম আসছে সার্চ ইঞ্জিন হিসাবে, কেউ বিশ্বাসই করতে পারে না যে এরকম একটা কোনো কিছু কাজ করতে পারে, কিন্তু গুগল এখন পুরো ওয়ার্ল্ড চালায়। কিছু হইলেই আমরা বলি গুগল করো, বলি না? তো ওইখানে গুগল পায়োনিয়ার ছিল। এখন এরপরে অনেক কিছু হয়েছে, অনেক কিছু, অনেকে অনেক কিছু করতেছে, কিন্তু পায়োনিয়ার গুগল ছিল। যে সার্চ ইঞ্জিন একটা জিনিস হইতে পারে যেখান থেকে আমি আমার ইনফরমেশন খুঁজে পাবো, এইটার পায়োনিয়ার কিন্তু গুগল ছিল। ঠিক আছে, তো পায়োনিয়ার একদম বাতিল তা না, এটা সবসময়ই ছিল, আছে, থাকবে। পারফেক্ট কিভাবে করবো, ইউটিলাইজ কিভাবে করবো, সেই জায়গাটা একটু ডিফারেন্ট হতে পারে। সিয়াম কি বলতেছে? সিয়াম বলতেছে earlier skills were enough, start something like Facebook. আচ্ছা, AI large sets computing power, other hand। হ্যাঁ, এখন ওই যে বললাম সিয়াম যে আমি কত স্মার্টলি নিজেকে করব সেটা আমার উপরে। আমি যদি চিন্তা করি করবো না, গালফোলার বসে থাকবো, তাহলে আমি পিছায় পড়বো। আর আমি যদি শিখি, শিখে প্রপারলি ইউটিলাইজ করি, তাহলে আমি আমার ফ্রেন্ডের চেয়ে স্মার্ট হয়ে যাবো। লোকজন আমাকে খুঁজবে, আমার ফ্রেন্ডকে না খুঁজে। ঠিক আছে সিয়াম?
স্টাডিং সিএসসি এনিমোর, কেন না? ইজি। আপনি সিএসসি কে শুধু কোডিং দিয়ে চিন্তা করতেছেন সিয়াম, সিএসসি শুধু কোডিং না। আমরা যতদিন এই ধারণায় আটকে থাকবো যে সিএসসি মানে হচ্ছে শুধু কোডিং, ততদিন আমরা এই ধরনের কোশ্চেন করতে থাকবো। যখন আমরা চিন্তা করতে শিখবো যে কোডিং হচ্ছে সিএসসি জাস্ট একটা পার্ট, যেটা ইউজ করে আমি অন্য কাজ করব, সিএসসি বলি বা আইটি বলি বা টেকনোলজি বলি, টেকনোলজিকে আমরা টুল হিসেবে ইউজ করতে শিখবো, তখন দেখবেন যে আপনার সামনে দুনিয়া ওপেন, আপনি আর কোথাও আটকায় নাই, কোনো জায়গায় আটকায় থাকবেন না। তো সিএসসি পড়া কখনোই অবসলিউট হবে না, বরঞ্চ এখন আরো বেশি লাগবে, কারণ এখন এআই আছে, এখন ব্লকচেইন আছে, এখন ডেটা, বিশাল বিশাল ডেটা সেট নিয়ে আমরা কাজ করতেছি। ওগুলি না পড়লে কেমনে করবো বলেন? Yes, yes, I know. CC job market is already oversaturated. সিয়াম, ব্রাইট স্টুডেন্টের ডেফিনেশন কি? মানে আপনার কাছে কে ব্রাইট স্টুডেন্ট? যার সিজিপিএ 3.98 আউট অফ 4? হাই সিজিপিএ লাগা মাইন্ড করেন না, আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, মানে সিয়ামের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করতেছি। সিয়াম বলেন, ব্রাইট স্টুডেন্টের ডেফিনেশন বলেন। I have neither good GPA nor any skill. সিয়াম, আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে কমিউনিকেট করতেছেন, আপনার কেন মনে হলো যে আপনার কোনো স্কিল নাই? এই যে কমিউনিকেশন করতেছেন, এটাই তো একটা ভালো স্কিল। আপনি খুব প্রিসাইজ ওয়েতে জানেন যে আপনার প্রবলেমটা কোথায়। এখানে যারা আমরা পার্টিসিপেন্ট আছি, আমি নিজে পার্সোনালি গ্রাজুয়েশনের পর, গ্রাজুয়েশন করে ফেলছি, তখনও জানতাম না যে আসলে আমার কোন কোন জায়গায় কাজ করা দরকার। এখনো কাজ করার মতো অনেক জায়গা আছে, এত বছর পরেও এখনো আমি ফিগার আউট করার চেষ্টা করি। আমি জানি যে আমি এখনো ফিগার আউট করার চেষ্টা করি যে এই জায়গায় হয়তো আমার কাজ করা লাগতে পারে, এই জায়গায় আমি নতুন করে শিখি। যে ভালো পারে তার পিছনে, তার পাশে যে বসে থাকে তারটা বোঝার চেষ্টা করি। তো আপনি অলরেডি জানেন, আপনি অলরেডি ফিগার আউট করে ফেলেছেন যে আপনি, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এটা পারতেছেন না বা আপনার সিজিপিএ কম, কিন্তু ওই যে ফিগার আউটটা করতে পারছেন, এটাই কিন্তু জরুরি। এই ফিগার আউটটাও অর্ধেক লোকজন করতে পারে না। আমার মনে আছে, আমাকে একবার একজন আমার ভার্সিটিরই এক জুনিয়র আমাকে একবার মেসেজ দিছে যে আপু ইন্টার্নশিপ করতে চাই, ব্যাংকে হইলেই হবে। আমি বললাম তুমি সিএসসির স্টুডেন্ট, ইন্টার্নশিপ করতে চাইতেছো, আচ্ছা ঠিক আছে, আইটি ডিপার্টমেন্টে দেখি পরিচিত দুই একজন যদি আমাদের অ্যালুমনাই কেউ থাকে, আমি কথা বলে দেখি। না তো আইটি হওয়া লাগবে এমন কোনো কথা নাই, ব্যাংকে হইলেই হইলো। তার সিজিপিএ ছিল 3.8 না 7 এরকম কত জানি। এখন এইটা কি ভালো কিছু ছিল? আমার শুনতে ভালো লাগে না। আমার 2.89 ডাজন্ট ম্যাটার, আমার সিজিপিএ লিটারালি 2.89। তো আপনি স্কিল গুলি বাড়ান, হয়ে যাবে, অসুবিধা নেই। আমি অনেক জায়গায় কাজ করছি, আমি ইউএনএ কাজ করছি, আমি ব্র্যাকে কাজ করছি, আমি জিপিতে কাজ করছি, এরকম অনেক জায়গায় কাজ করছি, ডিনেটে কাজ করছি। কেউ সিজিপিএ দেখে নাই যখন দেখছে আমি স্কিল। হ্যাঁ, ইটস ওকে, আমরা আসলে এই ডিসকাশন অনেকক্ষণ চালাইতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আমরা এখন আর এই কি জানি বলে, এই ডিপ্রেসিভ কথাবার্তায় না যাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই। বা না হলে আমাদের সেশনের সময় আসলে শেষ হয়ে গেছে, ডিয়াল ভাই একটু পরে বলবে আপু আমাদের টাইম নাই। তার আগে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা থাকে, সেটা আমরা শেয়ার করতে পারি, নাহলে হয়তো আমরা সেশনটা এন্ড করবো। হ্যাঁ শহীদুল, বলেন। ম্যাম, ব্লকচেইন টেকনোলজি ইউজ করে নির্বাচন করা যাবে। আমি ব্লকচেইন এক্সপার্ট না শহীদুল, আপনাদের সেশন আছে আলাদা, এবং টেকনিক্যাল সেশন আছে একদম আলাদা, ভালো আচ্ছা বলতে আচ্ছা পারবেন। ম্যাম। আর কেউ কোনো কিছু? না হলে বোধহয় আমাদের সেশনটা আমরা এন্ড করতে পারি। অলরেডি আমরা ডিএল ভাইকে অনেকক্ষণ ধরে আটকায় রাখছি। না আপু, প্রবলেম নাই, তাও যদি পার্টিসিপেন্টরা তাদের কুইরিজ গুলো আসলে সবগুলো পায় তাহলেই হলো।
আমরা আমার চাচ্ছি মনে যে হয় তারা এই আসলে মুহূর্তে কোনো কোশ্চেন নেই আসলে। জি আপু, জি আপু, আমরা তাহলে শেষ করতে পারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপু এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। আপনাদের কোনো থাকলে ডিএল ভাইয়ের কাছে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, আপনারা আমাকে রিচ আউট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি আপু, আল্লাহ হাফিজ। জি আপু, ওয়েলকাম আপু, আল্লাহ হাফেজ।